বিপি পোদ্দার হসপিটালের ফেসবুক লাইভে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমাদের ফেসবুক লাইভে আমরা কথা বলবো একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, সেটি হলো ওরাল ক্যান্সার। তবে ওরাল ক্যান্সার নিয়ে সাম্প্রতিক অতীতে আমরা কিন্তু আলোচনা করেছি এবং ওরাল ক্যান্সার কেন হয়, কি করলে তার প্রতিরোধ করা যায়, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা হয়েছে। তাই আজকে আমাদের এই আলোচনায় বিশেষ করে গুরুত্ব পাচ্ছে ওরাল ক্যান্সার ও তার ট্রিটমেন্ট এবং অবশ্যই বলতে হবে পোস্ট ট্রিটমেন্ট কোয়ালিটি অফ লাইফ। এটা নিয়েই আজকে আমাদের আলোচনা। আর সেই আলোচনায় আজকে আমাদের সঙ্গে এই মুহূর্তে স্টুডিওতে রয়েছেন ম্যাক্সিলোফেশিয়াল হেড অ্যান্ড নেক অঙ্কোসার্জন ডক্টর অঙ্কিত খান্ডেলওয়াল। ডক্টর খান্ডেলওয়াল, স্বাগত জানাই আপনাকে। নমস্কার। নমস্কার। যেমনটা বলছিলাম, এর আগে যখন আপনার কাছ থেকেই একটা আমরা প্রোগ্রামে শুনেছিলাম ওরাল ক্যান্সারের কথা, ওরাল ক্যান্সার কেন হয়, কিভাবে ডিটেক্ট করা হয়, তারপরে তার ট্রিটমেন্ট কি, ট্রিটমেন্টের পোর্শনে এসে আমরা ততটা ডিটেইলে আলোচনা করিনি, কিন্তু ওরাল ক্যান্সার নিয়ে ডিটেইলে আলোচনা করেছিলাম। আজকে যদি আমরা ট্রিটমেন্টের পার্টটা নিয়ে একটু আলোচনা করি, তো সেটাতে শুরু করার আগে বা যাওয়ার আগে যেটা জানতে চাইবো প্রথমে, যে ওরাল ক্যান্সারের ডিটেকশন সেটা কি কি পদ্ধতিতে, কি কি চিকিৎসা পদ্ধতি রয়েছে যার মাধ্যমে হয়? দেখুন, ওরাল ক্যান্সার খুবই ইজিলি ডিটেক্টেবল ক্যান্সার আমি বলবো, শরীরের অন্য ক্যান্সার এর বিপরীতে। কেন কি আমরা দেখতে পারি, মুখের মধ্যে আমরা চেক আপ করে দেখতে পারি, ইভেন পেশেন্ট নিজে সেলফ এক্সামিনেশন করেও কিছু একটা abnormality যদি পায় সেটা দেখে ডাক্তারের কাছে তাড়াতাড়ি যেতে পারে। কিন্তু নর্মালি কি হয়, পেশেন্ট ডিলে করে, ডাক্তারের কাছে যায় না, দেরিতে আসে, তবেই অ্যাডভান্স স্টেজে আমার কাছে প্রেজেন্ট করে। কিন্তু নর্মালি ফার্স্ট ইন্সপেকশন আর কিছু একটা abnormality যদি আমরা কয়েকদিন ধরে মুখে দেখছি, তো ডাক্তারের কাছে গিয়ে আমরা ওরাল ক্যান্সারের জন্য স্ক্রিনিং চেকটা করতে পারি। এবার যদি ডাক্তার কিছু দেখে মনে করে, স্পেশালিস্ট ডাক্তার দেখে মনে করছে কি হ্যাঁ কিছু হোয়াইট প্যাচ বা নন হিলিং আলসার বা রেড প্যাচেস যেটা পারসিস্টেন্ট আছে, 15-20 দিন পরেও ওষুধে ঠিক হচ্ছে না, তো ডক্টর নিশ্চয়ই একটা বায়োপসি টেস্ট অ্যাডভাইস করতে পারে। সেটা যদি ডাক্তার ঠিক ভাবছে, বায়োপসি টেস্টটা করে ওরাল ক্যান্সার আছে কি প্রি ক্যান্সার আছে এটার মধ্যে তফাৎটা জানা যায়, and that can be helpful for early detection. So the first step of detecting oral cancer would be checkup, মুখের মধ্যে এক্সামিনেশন করা, তারপরে যদি ডাক্তার ঠিক মনে করে তো তাড়াতাড়ি একটা বায়োপসি করে নেওয়া উচিত। অর্থাৎ এগুলো পড়ছে যে ক্যান্সার নির্ণয়ের জন্য, মানে ওরাল ক্যান্সার ডিটেকশনের জন্য কয়েকটা এক্সামিনেশন রয়েছে, সেগুলো ডাক্তাররাই প্রেসক্রাইব করবেন এবং সেগুলো করাতে হবে। আমরা সেলফ এক্সামিনেশনের ইউটিউবে ভালো ভিডিও আছে আমাদের, ইউ ক্যান সি দ্যাট এন্ড সেলফ এক্সামিনেশন যারা হাই সাসপেশন গ্রুপে আছে, টোব্যাকো চুয়ার, সুপারি চুয়ার, পুয়ার ডেন্টাল হাইজিন, ওরা সেলফ এক্সামিনেশন করে যদি সন্দেহ পায় ডাক্তারের কাছে গিয়ে একটা চেকআপ করে নিল। একদম। অর্থাৎ ওরাল ক্যান্সার নিয়ে কিন্তু সচেতন হওয়ার, বিশেষ করে ক্যান্সার, যে কোনো রকমের ক্যান্সার নিয়ে সচেতন হওয়ার কিন্তু সময় অনেকদিন আগেই হয়ে গেছে, কিন্তু আমরা কিন্তু ততটা সচেতন নই। ওরাল ক্যান্সারের ক্ষেত্রে কিন্তু অনেকগুলো ফ্যাক্টর কাজ করে, কারণ যেহেতু এটা মুখে, যেহেতু সামনে দেখা যাচ্ছে, তাই ডিটেকশনটা তাড়াতাড়ি হলেও এর পরে মানে ট্রিটমেন্টের পরবর্তী সময়ে কিছু সমস্যা থাকে, সেখান থেকে কি করে রিকভার করবেন, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা তো আমরা করবো। তবে আপনারাও কিন্তু আমাদের সঙ্গে রয়েছেন, তাই আপনাদের যদি কোনো ওরাল ক্যান্সার বা তার ট্রিটমেন্ট নিয়ে কোনো প্রশ্ন থাকে, অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে আপনাদের প্রশ্ন লিখে পাঠাতে পারেন। আপনাদের হয়ে আমি সেই প্রশ্ন ডক্টর খান্ডেলওয়ালের কাছে রাখবো। যেমনটা বলছিলাম, যে একটা প্রথম ধাপ গেল ওরাল ক্যান্সার নির্ণয়, তারপরে আসি ওরাল ক্যান্সারের ট্রিটমেন্ট। কি কি ধরনের ট্রিটমেন্ট বা কি কি পদ্ধতিতে ট্রিটমেন্ট হয়? ওরাল ক্যান্সার যদি আমরা কথা করি, ট্রিটমেন্ট স্টেজ ওয়াইজ ডিভাইড করা হয়। তো আমাদের একটা ইন্টারন্যাশনাল টিএনএম স্টেজিং হয়, যেটা আমরা ক্লিনিক্যাল এক্সামিনেশন প্লাস সিটি স্ক্যান নিয়ে একটা স্টেজ আমরা করি, এই আন্দাজ করি হ্যাঁ এই স্টেজে ওরাল ক্যান্সারটা ছিল। স্টেজ 1 বা 2 ওরাল ক্যান্সারের ট্রিটমেন্ট অপারেশন বা রেডিওথেরাপি দুটোতেই করা যায়, কিন্তু অপারেশন একটা হায়ার সাইড রাখে নিজের মধ্যে, কেন যদি পেশেন্টের অপারেশন করা যাচ্ছে, সো দ্যাট ইজ দ্য বেস্ট ট্রিটমেন্ট আই উড সে পার্সোনালি, অ্যান্ড ইভেন আদার ডক্টর অলসো অ্যাকসেপ্ট ইট। only if the patient is not fit for operation, সফট টিস্যু ডিজিজ যদি থাকে, মুখের সফট টিস্যু এর ডিজিজ আছে, সেটা শুধু রেডিওথেরাপিতেও ঠিক করা যায়। অপারেশনের মধ্যে আমরা দেখে পুরো জিনিসটাকে সরাতে পারি, দ্যাট ইজ ওয়াই ইট হ্যাজ সুপিরিয়রিটি। যখন স্টেজ 3 বা 4 চলে আসে, অপারেশনের পরে রেডিওথেরাপি দিতে হয়।
আর খুব হাই স্টেজ সেটাতে যখন আসে ওটির পরে হতে পারে অপারেশনের পরে কেমো রেডিওথেরাপি দুটোই দিতে হয়। এবার যদি কোনো ক্যান্সার আমাদের কাছে অ্যাডভান্স পেশেন্ট আমাদের কাছে অ্যাডভান্স স্টেজে রিপোর্ট করেছে যেখানে অপারেশন ইজ নট ফিজেবল, সেক্ষেত্রে আগে আমরা কিমোথেরাপি দিয়ে সেটাকে ছোট করে তারপরে অপারেশনের জন্য অ্যাসেস করতে পারি, বা একদমই মতলব যদি ওটা ছোট না হয় তবে প্যালিয়েটিভ ইন্টেন্টে কেমোথেরাপি বা রেডিওথেরাপি আমিও রাখতে পারি। কোনো কোনো জায়গা আছে যেরকম ওরোফ্যারিংস মানে ওরাল ক্যাভিটি একটু পিছনে যদি ক্যান্সারটা হচ্ছে, সেখানে রেডিওথেরাপি প্লাস কেমোথেরাপি বা শুধু রেডিওথেরাপি একটা রোল আছে, কিন্তু ওরাল ক্যাভিটিতে ম্যাক্সিমাম সাবসাইটসে অপারেশনে ফার্স্ট আমরা ভাবি যদি পসিবল হয়। তার মানে বেশ কয়েকটা ধাপ রয়েছে, কোন স্টেজে সেটা ডিটেক্ট হচ্ছে তার উপরে ডিপেন্ড করবে যে কি ধরনের চিকিৎসা। আমরা একটা ন্যাশনাল ক্যান্সার গ্রিড একটা এনসিসিএন গাইডলাইন্স আমরা ফলো করি, যে ধরনের কীরকম স্টেজে কীরকম চিকিৎসা হবে। আর অনেক সময় আমরা একটা টিউমার বোর্ড করে নিই পেশেন্টকে যে কোনো ট্রিটমেন্টে সাবজেক্ট করা আগে। আমি থাকলাম সার্জন, সার্জিক্যাল অঙ্কোলজিস্ট, তারপরে রেডিয়েশন অঙ্কোলজিস্ট, মেডিকেল অঙ্কোলজিস্ট, সবাই বসে একটা পেশেন্টের কেসটা ডিসকাস করে, আজকাল আমরা ভার্চুয়ালিও করতে পারি ডিজিটাল ওয়ার্ল্ডে, তো ডিসকাস করে তারপরে এগোই সবার মত নিয়ে, তারপরে এগোলে, বিকজ দ্যাট ইজ আ গুড ওয়ে অফ ট্রিটিং ক্যান্সার পেশেন্টস, টিউমার বোর্ড যাকে বলা হয়। আচ্ছা আচ্ছা, মানে এটা একটা গোটা টিম কাজ করছে সেই সময়, তাই তো? আলোচনা করে প্ল্যান করে তারপরে এগোনো, টিমের ডিসিশন নিয়ে। ওকে, ক্যান্সারের ক্ষেত্রে যেটা আপনি বললেন অস্ত্রোপচার অর্থাৎ সার্জারি চিকিৎসার একটা প্রথম এবং গুরুত্বপূর্ণ পদ্ধতি বা গুরুত্বপূর্ণ ধাপ, যেটা আপনি বলুন বা অন্যান্য ডক্টররা সেটা বলেন করতে, কিন্তু যেখানে পসিবল নয় সেখানে কেমোথেরাপি আগে বা রেডিওথেরাপি করে তারপর সার্জারিতে আপনারা যান বা যেতে হয়। এই যে মুখের ক্যান্সারের সার্জারি বা মুখের ক্যান্সারের সাধারণ চিকিৎসায় যে সার্জারি, এই সার্জারি কি আলাদা আলাদা ভাগ রয়েছে, মানে কোন পোর্শনে ক্যান্সারটা ডিটেক্ট হচ্ছে তার উপর কি ডিপেন্ড করে সার্জারির আলাদা আলাদা ভাগ থাকে? দেখুন, মুখের ক্যান্সারের জন্যই আমরা নিশ্চয়ই কথা করছি। তো মুখের ক্যান্সারে কি হয় কি, ক্যান্সারটা যেখানে আছে সেই জায়গা ওরাল ক্যাভিটি যদি জিভে আছে, গালে আছে, হার্ট প্যালেটে আছে, জয়ে আছে, ওসব আমাদেরকে সাবসাইড করে ডিভাইড করতে হয়। তারপরে দ্য এম অফ দ্য ট্রিটমেন্ট ইজ টু ওরাল ক্যাভিটি জায়গাটা 1 সেন্টিমিটার মার্জিন নিয়ে আমরা পুরো রোগটাকে একবারে অপারেশনের এম এটাই আছে কি পুরোটাকে সরিয়ে দিই। এই ক্যান্সারটাকে নর্মালি গলাতে ছাড়িয়ে যায়। So as after lot of research now the universal protocol for oral cancer is কি গলার অপারেশনও সঙ্গে সঙ্গে করতে হয়। যে গলার যা নেক নোডস হয় সেটাকেও আমরা ওরাল ক্যান্সার সার্জারি সঙ্গে সঙ্গে রিমুভ করি। এবার যদি ক্যান্সারটা ছোট আছে যেরকম স্টেজ 1 বা 2, সেক্ষেত্রে ইট উইল বি ইজি টু রিমুভ এনি ওরাল টিস্যুস। জিভে ছোট্ট একটা 2 সেন্টিমিটার তো আমরা সরিয়ে ওটাকে প্রাইমারি রিপেয়ার করে দিতে পারি। কিন্তু যখন আমাদের কাছে হায়ার স্টেজে পেশেন্ট পৌঁছচ্ছে, তো খুব একটা সাইজ অফ অর্গান, ভাইটাল অর্গান, দিস ইজ আ ফাংশনাল অর্গান, আমাদের জিভ, চোয়াল, দাঁত সবকিছু ইম্পর্টেন্ট, সেটাকে যখন স্যাক্রিফাইস করতে হচ্ছে তো আমাদেরকে রিকনস্ট্রাকটিভ সার্জারি সঙ্গে করতে হয়। আচ্ছা, বেসিক্যালি ওরাল ক্যান্সার ট্রিটমেন্টে পড়ছে প্রাইমারি, যা মুখের মধ্যে অপারেশন করতে হবে, গলার যেখানে এটা ছাড়িয়ে যেতে পারে সব থেকে প্রথম তার অপারেশন করতেই হবে, তার সঙ্গে একটা রিকনস্ট্রাকটিভ সার্জারি করতে হয়। ওকে, সেটা মানে কোন স্টেজে ধরা পড়ছে তার উপরে খানিকটা ডিপেন্ড করছে, কত বড় আছে রোগটা তার। একদম। ওরাল ক্যান্সার কি খুব দ্রুত ছড়ায়, খুব দ্রুত স্প্রেড করে? দেখুন, সেটা ঠিক বলা যায় না, কিন্তু অবভিয়াসলি টাইম ইজ অ্যান ইম্পর্টেন্ট ফ্যাক্টর। আপনি কোন সময় ডাক্তার কাছে পৌঁছচ্ছেন, আপনি ডাক্তারের কথা বুঝে কত তাড়াতাড়ি আপনি ইনভেস্টিগেশন করাচ্ছেন, কত তাড়াতাড়ি আমরা চিকিৎসাতে যাচ্ছি, তার মধ্যে টাইম ওয়েস্ট কত করছে, এটা এ মানে না হলো कि मतलब दिस नॉट दैट इट डजंट मीन कि आज मेरे को डॉक्टर ने सस्पेशन किया तो कल ही ऑपरेशन कराना, दैट इज नॉट द थिंग। কিন্তু যা নিয়ম আছে সব কিছু রিপোর্ট করে প্ল্যান করে চিকিৎসা করে নেওয়া উচিত। কারণ বায়োপসি আমরা করলাম, সিটি স্ক্যান করলাম, পুরো বডি চেক আপ করলাম, এবার ডক্টর যদি অপারেশন সাজেস্ট করছে সেটা আমরা সপ্তাহ 2 সপ্তাহের মধ্যে যদি করে নিলে ভালো হয়। না হলে অবভিয়াসলি ক্যান্সারটা তো নিজে আস্তে আস্তে বাড়তেই থাকবে, কিছু চিকিৎসা না করলে সেটা তো বাড়তেই থাকবে। অ্যান্ড অনেক সময় কি হয় কি পেশেন্টরা টাইম ওয়েস্ট করে, আমরা সব ডায়াগনোজ করে দিয়ে প্রথম আমি বললাম পেশেন্ট ডিসিশন নিতে টাইম করলো কি হ্যাঁ বায়োপসি করাবো কি করাবো না। প্রথম আমার কাছে এসেছিল, আমি স্টেজটা করেছিলাম ক্লিনিক্যাল স্টেজিং 1 করেছিলাম,
তারপরে যখন বায়োপসি করালো 1 মাস 2 মাস সেটাতে ভাবতে নিয়ে নিল, সেখানে স্টেজটা বেড়ে গেল, স্টেজ 3 হয়ে গেল। তারপরে বায়োপসি করার পরে ও আরো 5টে ডক্টরকে দেখাচ্ছে, চেন্নাই চলে যাবে, বম্বে চলে যাবে। সব জায়গায় আমরা একই চিকিৎসা করি, চেন্নাই, বম্বে বা যে কোনো ইউএসএ, আমেরিকা, যেখানে যেতে চাইবে, কিন্তু সময়ের মধ্যেই যেতে হবে। 2-3 মাস ওয়েস্ট করাটা কোনো মানে হয় না। সো দ্যাট টাইম ওয়েস্টের মধ্যে এটা বেড়ে যায়। দ্যাট ইজ হোয়াট ইট ইজ সিন ইন ম্যাক্সিমাম কেসেস। বেশিরভাগ কেসেস তাই হয়। কোনো একটা পেশেন্ট 100-র মধ্যে একটা হতেই পারে যার তাড়াতাড়ি বাড়ছে, দ্যাট ইজ আ ডিফারেন্ট সিচুয়েশন। বাট নর্মালি টাইম ওয়েস্ট পেশেন্টরাও করে। একদম তাই, অর্থাৎ আর্লি ডিটেকশনের পাশাপাশি ডিটেক্ট হওয়ার পরে সময় নষ্ট না করা, এবং যে ডিসিশনগুলো আপনারা হয়তো 10 দিন বা 15 দিন বা 1 মাসে নেবেন, সেই ডিসিশনটা আর্লি নিলে তাড়াতাড়ি সুস্থ হওয়ার সম্ভাবনাটা থাকে। এক্স্যাক্টলি, রিপোর্টিং এ তো টাইম লাগবে, কিন্তু আগে ট্রিটমেন্টের ডিসিশনটা নেওয়া দরকার আছে। অনেকরা বলে কি রিপোর্টিং এ টাইম ওয়েস্ট হচ্ছে, দ্যাট তো ইজ নেসেসারি। রিপোর্ট না করে আমরা কোনো একটা পেশেন্টকে রিস্কে তো ফেলতে পারবো না। ওকে, আরেকটা যেটা জানতে চাইবো, মুখের ক্যান্সার বা ওরাল ক্যান্সারের চিকিৎসায় সফলতার হার কতটা, সাকসেস কতটা থাকে? দেখুন, দ্যাট ইজ হোয়াট উই ওয়ার ডিসকাসিং, এর আগেও আমরা এটা ডিসকাস এক্ষুনি সেটাই করলাম কি আমরা স্টেজ করি, আগে স্টেজ করি, তার উপরে চিকিৎসা। তো অবভিয়াসলি যদি ছোট স্টেজে আমরা সাসপেকশন করছি, তার সাকসেস রেটটা বেশি ভালো হবে ওয়েন কম্পেয়ার টু হায়ার স্টেজ। কিন্তু আমাদের কাছে নানা রকম ট্রিটমেন্ট অপশনস আছে, আর তারপরেও যখন আমরা ডেফিনেটিভ ট্রিটমেন্টে পেশেন্টকে সাবজেক্ট করছি, এই আশা করেই করছি কি আমরা 100% सक्सेस হব। একবারের জন্যই না सही, लेकिन एक बार के लिए तो डेफिनेटली वी विल अचीव 100% सक्सेस। মানে যদি আমি কোনো পেশেন্টে অপারেশন করছি ওরাল ক্যান্সার ক্ষেত্রে, there is no palliative operation, আমি কিউরেটিভ অপারেশন করছি, ঠিক আছে? তো মানে আমি জানি কি এই পেশেন্টকে একবারের জন্য আমি নিশ্চয়ই ক্যান্সার মুক্ত করে দিতে পারবো, তাই আমি অপারেশনে পেশেন্টকে সাবজেক্ট করছি। এবার যদি আমার অপারেশনের পরে দেখা গেল কি হ্যাঁ এটা স্টেজ 3 এসছে বা স্টেজ 4 এসছে, তবে যা রেডিওথেরাপি আমি দিচ্ছি সেটা এটা ভেবে দিচ্ছি কি ক্যান্সারটা যেহেতু হাই স্টেজে আছে, ফেরত আসার একটা রিস্ক রাখছে ওয়েন কম্পেয়ার টু স্টেজ 1 বা 2। আর নানা রকম রিসার্চে পরে দেখা গেছে রেডিওথেরাপি দিলে এর ফেরত আসার চান্সটা অনেকটা কমে যায়। আচ্ছা, আর যদি খুবই খারাপ জাত বেরিয়েছে আমার অপারেশনের পরে বায়োপসি রিপোর্টে অনুযায়ী, যেরকম হয় ক্লোজ মার্জিন বা এক্সট্রা নোডাল এক্সটেনশন, গলার খুবই ছাড়িয়ে গেছে, তবে রেডিওথেরাপির সঙ্গে কেমোথেরাপি অ্যাড করা হচ্ছে। সেটাও এটাই ভেবে কি ফেরত তাড়াতাড়ি রোগটা না চলে আসে বা ফেরত না আসে। তো ডেফিনেটলি স্টেজ 1 এর ক্যান্সারে ফেরত আসার চান্সটা কম আছে দেন কম্পেয়ার টু স্টেজ 4। কিন্তু যখন স্টেজ 3 বা 4 এ হচ্ছে, আমরা আমাদের ট্রিটমেন্ট অপশনসটা বাড়িয়ে দিচ্ছি, শুধু অপারেশন করছি না, অপারেশনের পরে রেডিওথেরাপি বা রেডিও কেমোথেরাপি দুটোই দিচ্ছি। এবার যদি কোনো পেশেন্ট কিউরেবলই নয়, তবে তার উপরে তো সাকসেস রেটের কথা ঠিক হবে না। তার আমরা প্যালিয়েটিভ ট্রিটমেন্ট করছি, ওনার যা যা অসুবিধা হচ্ছে সেটাকে ঠিক করা আমরা বেশি ভাবছি, বা রোগটাকে দাবিয়ে রাখার, দ্যাট ইজ আ ডিফারেন্ট থিং, দ্যাট ইজ ইন অ্যাডভান্স স্টেজেস। But definitely early detection and early treatment leads to definitely good results. And যদি কোনো ডাক্তার সার্জারি করছে ওরাল ক্যান্সারে, একবারের জন্য নিশ্চয়ই ঠিক করে দেবে। তারপরে যদি নিয়ম অনুযায়ী আমরা রেডিয়েশন দরকার হলে দিই, তবে আশা করছি রেগুলার চেকআপে যদি পেশেন্ট থাকে, অনেক পেশেন্টই ভালো থাকে। কারণ ক্যান্সার একটা খারাপ রোগ, ফেরত যে কোনো সময় আসতে পারে, 3 মাসে, 6 মাসে, 5 বছরে, 10 বছরে, কিন্তু সবার আসে না। তো ডেফিনেটলি সার্জারি তবেই করা হচ্ছে কেন কি অনেকগুলো পেশেন্ট বেনিফিট পাচ্ছে, তবেই সার্জারি করা হচ্ছে। অ্যান্ড রেগুলার চেকআপের এটাই কারণ কি যদি কোনো ক্যান্সার ফেরত আসছে, দেখলাম 2-5 বছর পরে একটা ক্যান্সারে আবার সামনে, তো আমি আবার সার্জারি করে ঠিক করে দিতে পারি। আচ্ছা, সেকেন্ড টাইমও সার্জারি করা যেতে পারে। সার্জারি করে, কিন্তু আর্লি ডিটেকশন করতে হবে রেকারেন্সটাকেও। যদি রিঅ্যাকারেন্স হচ্ছে, আর্লি ডিটেক্ট করে আমরা ওটা আবার ইনভেস্টিগেশন করে নিশ্চয়ই ওটাকে আবার কিওর করতে পারি। অনেকগুলো পেশেন্ট এরকম আছে যে সেকেন্ড টাইম, থার্ড টাইমও কিওর হয়েছে। হ্যাঁ, যদি ডিস্টেন্ট মেটাস্টেসিস হয়ে যায়, এখানে ছাড়িয়ে যায়, তবে সেটা একটা আগেন প্যালিয়েটিভ কেসের দিকে এগিয়ে যায়। ওকে, এই যে চেকআপের কথা বললেন, মানে আফটার সার্জারি চেকআপের কথা, যেটাকে আমরা বলি ফলো আপ,
এটা তাহলে খুবই ইম্পর্টেন্ট একজন এই ধরনের ডেফিনেটলি পেশেন্টের রেগুলার ক্ষেত্রে। ফলো আপ ইজ ইম্পর্টেন্ট। সেটা কতদিন করিয়ে যেতে হবে? কোনো একজন মানুষের সার্জারি হলো, তিনি ভালো আছেন, এবার সেই মানুষটিকে কতদিন টানা ফলো আপ করে যেতে হবে? আগেন দের আর গাইডলাইন্স কীরকম আমরা ফলো আপে দেখবো, বাট অন অ্যান অ্যাভারেজ যদি আমি বলি, যখন যদি যার পেশেন্টের শুধু সার্জারি হয়েছে আমি 1 মাস পরে দেখবো, তারপরে 3 মাস পর পর 1 বছর দেখবো, তারপরে 6 মাস পর পর দেখবো। অ্যান্ড অ্যাকর্ডিং টু মাই পার্সোনাল থিং 6 মাস পর পর আমি প্রত্যেক পেশেন্টকে দেখতেই চাই, কিন্তু যখন 5 বছর হয়ে গেছে তবে বছরে একবার আসলেও হয়। আচ্ছা। ঠিক আছে, সেই রকমই যদি কিমো রেডিয়েশনের পর থেকে সেই অনুযায়ী আমরা একটা প্ল্যান করে প্রত্যেক পেশেন্টকে আমরা কাউন্সিল করি কি রেগুলার চেকআপ অ্যান্ড ফলো আপ ইজ ইম্পর্টেন্ট। চেকআপ ফলো আপ নর্মালি আমরা ক্লিনিক্যাল এক্সামিনেশনে করি, যদি মনে হয় কি কোনো ইনভেস্টিগেশন কোনো ইমেজিং এর দরকার হলে তবে আমরা সিটি স্ক্যান বা কোনো সন্দেহ বেরোলে আমরা পেট সিটি স্ক্যান বা বায়োপসি ডিউরিং দ্য ফলো আপ এক্সামিনেশন সাবজেক্ট করি পেশেন্টকে। ওকে। এই ওরাল ক্যান্সারের ক্ষেত্রে বা মুখের ক্যান্সারের ক্ষেত্রে কতগুলো জটিলতাও দেখা যায়, ডিফিকাল্টিস যেগুলো রয়েছে, যেমন আম, এই সার্জারির পরে হতে পারে বা ক্যান্সার যখন হয়েছে তখনও হতে পারে খাবার খেতে অসুবিধে, বিশেষ করে সার্জারির পরে এটা হয়। কথা বলতে গেলে অনেকের অসুবিধে হয় সার্জারির জন্য। এই সময় অনেক মানুষ ডিপ্রেশনে চলে যান এবং সেটা একটা আলাদা ট্রমা। মানে একজন মানুষ তিনি শারীরিকভাবে অসুস্থ, ডিপ্রেশনে চলে গেলে দীর্ঘদিন এটা নিয়ে যখন তিনি প্রত্যেক দিন কাটাচ্ছেন তখন সেটা একটা মানসিক রোগে পরিণত হয়। তো এই ক্ষেত্রে কিভাবে ডিল করা উচিত? ডেফিনেটলি দেখুন, ওরাল ক্যান্সারের ট্রিটমেন্ট নিশ্চয়ই পেশেন্টের জন্য খুবই ট্রমাটাইজিং, প্লাস ফ্যামিলির জন্যও অতটাই ট্রমাটাইজিং। সো ডেফিনেটলি ইট হ্যাজ টু বি ডেল্ট প্রপারলি। পুরো ট্রিটমেন্ট যদি আমি কোনো স্টেজ 4-এর পেশেন্ট বা স্টেজ 3-এর পেশেন্টে দেখি 3 মাস সময় নিয়ে নেয় শুধু ট্রিটমেন্ট করতে করতে। মানে কি আমি অপারেশন করলাম, অপারেশন থেকে ঘা শুকোতে আমার কোনো কোনো পেশেন্ট 2 সপ্তাহ 4 সপ্তাহ 6 সপ্তাহ লাগতে পারে, তারপরে রেডিওথেরাপি 6 সপ্তাহ চলে, মানে 6+6 8 মানে 12 উইকস ইজ 3 মান্থস লং ট্রিটমেন্ট। তো মানে একটা হলো কি পেশেন্ট ইজ আউট অফ হিজ ডেইলি ওয়ার্ক রুটিন, অফিস থেকে লিভ নিতে হবে 3 মাস পরে, তারপরে আবার ফেসিং দ্য সোসাইটি ব্যাক। আপনি বললেন যা ডিফর্মিটিস যা হয়ে যায়, যা ফাংশনাল প্রবলেমস হয়। সো ডিপেন্ডস অন দ্য অর্গান দ্যাট উই আর টাচিং। আগেন ওরাল ক্যাভিটি যেরকম আমি বললাম অনেক সাবসাইট আছে, জিভ আছে, গাল আছে, চোয়াল আছে, দাঁত আছে, অনেকগুলো অর্গানসকে ক্যান্সার ইনভলভ করতে পারে, সেক্ষেত্রে ওই অর্গানসকে আমাদেরকে সার্জারি করে স্যাক্রিফাইস করতে হয়। এবার যখন পেশেন্ট পোস্ট অপারেটিভ ফেজে আছে তবে রাইলস টিউবে খাওয়া দাওয়া করে, কিন্তু আমরা তাড়াতাড়ি রাইলস টিউবে পেশেন্টকে বের করি, মুখে খাওয়া দাওয়া প্রমোট করি। অ্যান্ড রিকনস্ট্রাকটিভ সার্জারি ইজ আ ইম্পর্টেন্ট পার্ট ওয়াই ফর দি পোস্ট অপারেটিভ কোয়ালিটি অফ লাইফ। রিকনস্ট্রাকটিভ সার্জারি এখন খুবই মডার্ন অ্যাডভান্স রিকনস্ট্রাকটিভ সার্জারি অপশনস আছে যেটা আমরা পেশেন্টকে সাবজেক্ট করি, সেটা ব্যাপারেও আমাদের আলোচনা করা যায় কি 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 রিকনস্ট্রাকটিভ সার্জারি আমরা করতে পারি। এখন রিকনস্ট্রাকটিভ সার্জারি পরে রিহ্যাবিলিটেটিভ ট্রিটমেন্টও হয়। তো নিশ্চয়ই পেশেন্টের সার্জারি, ক্যান্সারের সার্জারি, রিকনস্ট্রাকটিভ সার্জারি, রেডিওথেরাপি, দিস ইজ ফর সেভিং দ্য লাইফ অফ দ্য পেশেন্ট। তারপরে ওনার স্পিচ থেরাপি, সোয়ালোয়িং থেরাপি, রিহ্যাবিলিটেটিভ থেরাপি, এইসব ওনার কোয়ালিটি অফ লাইফকে ইমপ্রুভ করার জন্য। নিশ্চয়ই পেশেন্টরা 3 মাস পরে যদি স্টেজ 4 বা দে জয়েন ব্যাক দেয়ার অফিস, they join back. Some amount of counseling is also important, some amount of acceptance is also important, but the modern techniques আমরা চেষ্টা করি যতটা ক্লোজ টু প্রি ক্যান্সার যেরকম পেশেন্ট ছিল যতটা ক্লোজ রিকনস্ট্রাক্ট করে সবকিছু করে ওকে আনতে পারি ওনাকে উইকেট। স্টেজ 1 বা 2-তে সেক্ষেত্রে আমাদের ইজি হয়, কেন কি স্যাক্রিফাইস কম করতে হচ্ছে টিস্যুস। একদম। তো অর্থাৎ এটা বলা যেতে পারে যে যারা মুখের ক্যান্সার নিয়ে একটু ওয়ারিড, মানে অনেকের মধ্যে ভীতি কাজ করে মুখের ক্যান্সার হলে, কারণ সার্জারির পর অনেক ক্ষেত্রে দেখা যায় যে মুখের একটা বিকৃতির আশঙ্কা থাকে। সেখানে কিন্তু আজকাল যেহেতু চিকিৎসা পদ্ধতি অনেক উন্নত হয়ে গেছে, তো রিকনস্ট্রাকটিভ সার্জারি রয়েছে, সেখান থেকে কিন্তু আপনি আবার পুনরায় যেরকম ছিলেন বা সেরকম পর্যায়ে ফিরিয়ে আনা যেতে as পারে, close as possible। একদম যেতে পারে। তো সেখান থেকে কিছু একটা ভেবে বা ট্রিটমেন্ট না করালে কিন্তু সমস্যাটা বাড়বে, বরঞ্চ ট্রিটমেন্ট করিয়ে। See, treatment is important to save the life. Reconstruction and rehabilitation is important for quality of life.
একদম। যদি আমি আরো ডিটেইলে কথা বলি, রিকনস্ট্রাকশন রিহ্যাবিলিটেশন আমরা কি করে করি। সো দিস ডেজ উই হ্যাভ রিকনস্ট্রাকটিভ সার্জারি। যেরকম আমরা যদি একটা চোয়াল বাদ দিচ্ছি, এই যে হাড় যদি বাদ দিয়ে দিতে হচ্ছে, তার মানে সঙ্গে দাঁতও চলে যাবে, পেশেন্ট চিবোতে পারবে না। তো উই ক্যান টেক আমাদের পায়ে দুটো বোন আছে, একটা ওয়েট বেরিং বোন, একটা নন ওয়েট বেরিং। তো উই ক্যান টেক দ্য নন ওয়েট বেরিং বোন along with the blood supply, and we can keep it here and reconstruct the jaw. That blood supply is connected to the neck blood supply and that becomes vascular again, আবার ওটা blood supply পেয়ে যায়, and এটা আপনার নিজের চোয়াল এরকম আবার তৈরি করা যায়। In this we can also take help for the 3D virtual surgery. Pre-operatively আমরা 3D virtual surgery করে প্ল্যান করে 3D printed implants ইউজ করতে পারি। এই চোয়ালের উপরে দাঁতের ইমপ্লান্টও বসানো যায়, তার উপরে দাঁতও দেওয়া যায় পেশেন্টকে। সব পেশেন্টকে 100 পেশেন্টের মধ্যে 100 পেশেন্টে করা যাবে না, কিন্তু 100 পেশেন্টের মধ্যে 80 পেশেন্টে নিশ্চয়ই ভালো রিকনস্ট্রাকটিভ সার্জারি করা যায়। দেয়ার আর অপশনস। সো বাট ইট হ্যাজ টু বি স্টেজড, স্লোলি করা, মানে রিকনস্ট্রাকশন একসঙ্গে হবে, দাঁত দেওয়াটা পরে হবে। একদম, মানে এটা পসিবল, মানে এটা নিয়ে ওয়ারিড হওয়ার জায়গাটা খানিকটা কমেছে, চিকিৎসার উন্নতি হয়েছে সেই কারণে। ডেফিনেটলি, অ্যান্ড সেভিং দ্য লাইফ অ্যান্ড কোয়ালিটি অফ লাইফ ইজ দ্য এম অফ, both are the aim of our oral cancer treatment. একদম। একটা আপনি বললেন যে রিকনস্ট্রাকশন সার্জারি, যেটা আবার পুনরায় তার জটা বা তার দাঁতগুলো সেখানে মানে প্রতিস্থাপন করে তাকে একটা শেপ দেওয়া হচ্ছে এবং সে নর্মাল লাইফ লিড করতে পারবে। আরেকটা হলো পোস্ট ট্রিটমেন্ট কোয়ালিটি অফ লাইফ, যেটা আপনি বললেন যে কোয়ালিটি অফ লাইফও খুব গুরুত্বপূর্ণ, তার জন্য বিভিন্ন পদ্ধতি রয়েছে। রিহ্যাবিলিটেশনের কথা আপনি বললেন, অর্থাৎ বাংলায় যেটাকে আমরা বলছি পুনর্বাসন। এক্ষেত্রে এই রিকনস্ট্রাকটিভ সার্জারি কি এই পুনর্বাসনের মধ্যেই আসছে? Yes, this is a part of it. Reconstructive surgery যেরকম আমি বললাম, যে একটা এক্সাম্পল দিলাম, পা থেকে হাড় নিয়ে আমরা হাত থেকে টিস্যু নিতে পারি, পা থেকে যেরকম জিভ যদি তৈরি করতে হয়, হাত থেকে টিস্যু নিয়ে তৈরি করা হয়, পা থেকে চামড়া নিয়ে তৈরি করা হয়। সো দ্যাট ইজ অ্যান ইম্পর্টেন্ট পার্ট ফর দ্য ফিউচার রিহ্যাবিলিটেশন অলসো। অ্যান্ড যেরকম আপনি বললেন কেউ কথা করতে পারছে না, সোয়ালো করতে পারছে না, দ্যাট উই টেক হেল্প ফ্রম আওয়ার স্পিচ অ্যান্ড সোয়ালোইং থেরাপিস্ট টু ট্রেন দেম again back to start swallowing, start talking, and that is why reconstruction surgery was planned. যদি আগের, আজ থেকে 50 বছর আগে যেরকম আমি যদি ভাবি, বা 30 বছর 20 বছর আগে, জিভটা কেটে ওখানে জাস্ট সেলাই করে দেওয়া হলো, পেশেন্ট কথা বলতে পারছে না, ঢোক গিলতে পারছে না। ছোট্ট থাকলে সেটা করা উচিত, কিন্তু বড় যখন হয়ে যাচ্ছে, শুধু সেরকম যদি রিকনস্ট্রাক্ট আমরা না করি, জাস্ট এরকমই ছেড়ে দিই, তবে পেশেন্টের নিশ্চয়ই কথা বলতে, ঢোক গিলতে অসুবিধা হয়। এবার যদি আমি রিকনস্ট্রাক্ট করতে পারছি, জিভের টিস্যুকে হাতের টিস্যু বা পায়ের টিস্যু দিয়ে রিকনস্ট্রাক্ট করে দিচ্ছি, সেক্ষেত্রে পেশেন্ট আস্তে আস্তে কথাও বলতে পারবে, সোয়ালোইংও করতে পারবে। স্পিচ সোয়ালোইং থেরাপিস্টের হেল্প নিতে হতেই পারে আমাকে। অ্যান্ড একজন হয় ম্যাক্সিলোফেশিয়াল প্রস্থোডন্টিস্ট, যিনি দাঁত লাগাতে হেল্প করেন, সেনারও হেল্প নেওয়া হয়। সো উই হ্যাভ আ টিম, একটা টিম অ্যাপ্রোচে ফর দ্য বেটারমেন্ট অফ দ্য পেশেন্ট আমরা কাজ করি। একদম। সাধারণ মানুষের আরেকটা প্রশ্ন থাকে যে ওরাল ক্যান্সারের ক্ষেত্রে ট্রিটমেন্ট একটা পার্ট, ফলো আপ আরেকটা পার্ট, এবং ট্রিটমেন্ট পরবর্তী পদ্ধতি বা পরবর্তী ধাপ সেটা একটা পার্ট, তিনটে পার্ট রয়েছে। কিন্তু আমাদের হাসপাতালে যারা আসতে চাইছেন বা এই ধরনের চিকিৎসা করাতে চাইছেন, তাদের জন্য এখানে কি কি সুযোগ সুবিধা রয়েছে? আমাদের হাসপাতালে একটা টিম আছে, অঙ্কোলজি ডিপার্টমেন্ট একটা স্পেশালিস্ট ভাগ আছে। We have the surgical facilities, we have the reconstructive facility, we have a medical oncologist, radiation oncologist in the hospital. We also have specialist physiotherapy, speech therapy, and dental rehabilitation. Everything as a team, we have all the facilities available in our hospital. ওকে, মানে কেউ যদি মনে করেন বা কারো যদি প্রয়োজন হয় যে এখানে এসে আপনারা চিকিৎসা করাতে চান ওরাল ক্যান্সারের বা যে কোনো ধরনের শারীরিক অসুস্থতা, তাহলে কিন্তু বিপি পোদ্দার হাসপাতাল আপনাদের সঙ্গে এবং আপনাদের পাশে রয়েছে। অনুষ্ঠানের প্রায় শেষের দিকে আমরা এসে গেছি। আরেকটা প্রশ্ন যেটা জানতে চাইবো, যে এই ধরনের ট্রিটমেন্টের অনেক সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া থাকে, যেটার ভয়ে অনেকে ট্রিটমেন্টের মধ্যে যেতে চান না, বা অনেক রকম প্রশ্ন থাকে। তো এই ক্যান্সারের বা ওরাল ক্যান্সারের চিকিৎসার, ধরুন কেমোথেরাপি হলো, রেডিওথেরাপি হলো, সার্জারি হলো, তো এর কি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া থাকে, যেটা থেকে কি করে ওভারকাম করবেন একজন পেশেন্ট? দেখুন, যে কোনো ট্রিটমেন্টের সামান্য সাইড এফেক্ট হতেই পারে। আমরা এত জিনিস খাওয়া দাওয়া, ফাস্ট ফুড আর কি কি করছি, সব কিছুর কিছু একটা সাইড এফেক্ট আছে, কিন্তু উই হ্যাভ টু ওয়ে দ্য বেনিফিটস
above the side effects, ঠিক আছে? একদম। এবার যেরকম আমরা এত দের ধরে এই আলোচনা করছি কি সার্জারি করলে পেশেন্টের খাওয়া দাওয়া এসবের টুকটাক অসুবিধা হতে পারে, বাট হুম আই অলসো টোল্ড অ্যাবাউট রিকনস্ট্রাকশন অপশনস। হুম হুম আই অলসো টোল্ড দ্য কি কি রকম আমরা রিহ্যাবিলিটেট পেশেন্টকে করে আবার নর্মাল করতে পারি। হুম হুম এবার দিস সার্জারি ওয়াজ ইম্পর্টেন্ট, তাই করা হয়েছে, এমনি তো পেশেন্টের সার্জারি করা হচ্ছে না। ঠিক। সিমিলারলি রেডিওথেরাপির সঙ্গে টুকটাক সাইড এফেক্ট থাকে, যেরকম মুখের মধ্যে যদি আমরা বলি তো মিউকোসাইটিস, মানে নানা রকম থুথু কমে যাওয়া, আচ্ছা। জেরোস্টমিয়া, মিউকোসাইটিস মানে নানা রকম ছালা বা বার্নিং সেন্সেশন, হুম হুম এটা ইমিডিয়েটলি হয়, তারপরে কিছু অ্যামাউন্টে থেকেও যেতে পারে, যেরকম হুম স্যালাই। তো তার জন্য আমরা স্যালাইভা সাপ্লিমেন্টস আর এসব দিই, যেটাতে একটু সোয়ালোইং এর ডিফিকাল্টিটাকে ওভারকাম করা যায়। হুম হুম সো ডেফিনেটলি যে টুকটাক অসুবিধা হয় আমাদের ট্রিটমেন্টে পরে, সেটাকেও আমরা ম্যানেজ পরবর্তী জীবনে করতে পারবো। হুম হুম। এবার যদি আপনি এর ভয়ে চিকিৎসাই করবেন না, তবে তো জীবনই থাকবে না। একদম তাই। অর্থাৎ কিছু তো সাইড এফেক্ট যে কোনো ট্রিটমেন্টেরই বা যে কোনো ওষুধের থাকে, কিন্তু সেই ভয়ে কিন্তু ট্রিটমেন্ট না করানোটা একদমই উচিত নয়। এবং যেটা শুরুতেই ডক্টর খান্ডেলওয়াল বললেন যে আর্লি ডিটেকশন এবং তার পাশাপাশি ট্রিটমেন্ট তাড়াতাড়ি শুরু করা, এই দুটো যদি করা যায় তাহলে কিন্তু বেশ খানিকটা, মানে আমি যদি শতাংশের হিসেবে বলি বা পার্সেন্টেজের হিসেবে বলি, বেশ খানিকটা কিন্তু কিওর হওয়া সম্ভব, তাই তো? ইয়েস। এবং যদি সেটা রেকার করে ফিরেও আসে, সেখানেও কিন্তু চিকিৎসা পদ্ধতি রয়েছে। এবং এই চিকিৎসার পরবর্তী সময়ে যেটা রিহ্যাবিলিটেশন বলুন বা রিকনস্ট্রাকশন বলুন, সেটার ক্ষেত্রেও কিন্তু চিকিৎসা পদ্ধতি এতটাই উন্নত হয়েছে যে এখন কিন্তু আপনারা আপনাদের যে রেগুলার লাইফ, স্বাভাবিক লাইফ, সেটাতে কিন্তু খুব তাড়াতাড়ি ফিরে যেতে পারবেন। একদম শেষে এসে আমাদের যারা দর্শক রয়েছেন তাদেরকে কি বলবেন, যারা ওরাল ক্যান্সার নিয়ে খুব ভীতির মধ্যে রয়েছেন, ভয়ের মধ্যে রয়েছেন? এবার আমি এটাই বলবো কি মতলব হ্যাবিটস, আমি আগেরবারও বলেছিলাম কি হ্যাবিটস সাচ এস স্মোকিং, টোব্যাকো চুইং, সুপারি, এসব না করাই উচিত আমাদের সব ইয়াংস্টার্স, ইভেন এজেড পেশেন্ট যারা আছে, এটা ইয়াংস্টারকে হাতি লাগা উচিত না, যারা অলরেডি করছে সেটা ছেড়ে দেওয়া উচিত হুম হুম যত তাড়াতাড়ি হয়। একটা যদি কোনো পেশেন্টের সন্দেহ আছে, যত তাড়াতাড়ি হয় ডাক্তারের কাছে যাবে, হুম হুম চেক আপ করাবে, যদি দরকার হয় স্পেশালিস্ট ডাক্তারের কাছে যাবে, যা ট্রিটমেন্ট বলছে সেটা করে নেওয়াই উচিত। কেন কি আমাদের অনেক পেশেন্ট আছে যেটা আমরা প্রি ক্যান্সার স্টেজেও কিওর করে দিয়েছি, ক্যান্সারই হতে দিইনি, হুম হুম উইথ আওয়ার হ্যাবিট সেসেশন, সামটাইমস মেডিকেল ম্যানেজমেন্ট, সামটাইম মাইনর সার্জিক্যাল ম্যানেজমেন্ট। হুম হুম যাদের ক্যান্সার হয়ে গেছে সেটা ট্রিট করে বছর পর বছর ফলো আপে আসছে, নর্মাল সাংসারিক জীবন কাটাচ্ছে, কোনো অসুবিধা নেই। সামান্য টুকটাক অসুবিধাকে আমরা ম্যানেজ করতেই পারি ওষুধপত্র দিয়ে। আর যাদের অ্যাডভান্স স্টেজে রিকনস্ট্রাক্ট করে রিহ্যাবিলিটেট করেও দে আর ডুইং গুড ইন দেয়ার লাইফ। হুম হুম। কিছু একটা পেশেন্ট হয় যাদের টুকটাক অসুবিধা থেকে যায়, and that also we give our best to manage. So do not get scared, take our consultation whenever doubt is there, হুম হুম। and take early action, because as we said, early detection is the key to success in একদম treatment of oral cancer or any other diseases. একদমই তাই। থ্যাংক ইউ সো মাচ ডক্টর খান্ডেলওয়াল। Thank you. আর আপনাদেরকে অনেক ধন্যবাদ, এইভাবেই সঙ্গে থাকবেন। তবে ওরাল ক্যান্সার নিয়ে কিন্তু হ্যাঁ, চিন্তার তো বিষয় রয়েছে, কিন্তু চিকিৎসা বিজ্ঞানের উন্নতির জন্য সেই চিন্তার খানিকটা বোধহয় উপশম আমরা করতে পারবো বা আমাদের ডাক্তাররা করতে পারবেন। তাই কোনো সমস্যা হলে কিন্তু অবশ্যই ডাক্তারের সহযোগিতা নেবেন, ডাক্তারের পরামর্শ নেবেন। খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। নমস্কার। Thank you.